আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো লেখক সুমন্ত আসলামের লেখা একটা উপন্যাস। উপন্যাসটার নাম ৫ জন দুষ্টু ছেলে। আজ প্রথম পর্ব। ক্লাসের ভেতরে রিন্টু একটু শব্দ করতেই চোখ দুটো বড় বড় করে তাকালেন রশিদ স্যার। কয়েক সেকেন্ড সেভাবে তাকিয়ে থেকে তিনি হাতের বেদ দিয়ে ইশারা করলেন। সঙ্গে সঙ্গে ভয়ে মুখটা কাচুমাচু করে উঠে দাঁড়ালো রিন্টু। বেদটা নাচাতে নাচাতে স্যার এগিয়ে এলেন ওর দিকে। তারপর ওর বেঞ্চের সামনে দাঁড়িয়ে অসম্ভব রাগি রাগি চেহারা করে বললেন, ক্লাসের ভেতরে শব্দ করলি কেন? মাথা চুলকাতে চুলকাতে রিন্টু বলল, কারণ আছে স্যার। কি? স্যার বেশ শব্দ করে বললেন, কারণ আছে স্যার। বলেছি না ক্লাসে আজ শব্দ করা যাবে না, কোনো রকম কোনো শব্দ করা যাবে না। আমি তো ইচ্ছে করে করিনি স্যার। তার মানে কি দাঁড়ালো? অন্যের ইচ্ছেতে শব্দ করেছিস, এই তো? জি স্যার। স্যার চেহারাটা আরও রাগি রাগি করে বললেন, কার ইচ্ছেতে? আমার মনের ইচ্ছেতে। মন? অবাক চোখে স্যার আরও একটু এগিয়ে এসে রিন্টুকে বললেন, কি বললি? আমার মনের ইচ্ছেতে। মনের ইচ্ছেতে? জি স্যার। তোর মন বলল আর তুই শব্দ করলি? জি স্যার। তোদের এতক্ষণ তাহলে কি বললাম গাধা? আজ আমাদের স্কুলে একজন স্কুল পরিদর্শক আসবেন এবং এসেই প্রথমে ক্লাস 6-এর এই ক্লাসরুমে ঢুকবেন। তোর মনে নেই এটা? জি স্যার, মনে আছে। তাহলে? মনের উপর তো কারো হাত নেই স্যার। তাই না? তা মন তোকে কি বলছে? বলবো স্যার? হ্যাঁ বল। আমাকে একটু হাসতে বলছে। মানে? মানে স্যার, আমার আরও হাসি পাচ্ছে। কিছুক্ষণ হাসতে না পারলে পেট ফেটে মরে যাব আমি। পেট ফেটে মরে যাবি? জি স্যার। সত্যিই মরে যাবি? জি স্যার, একটু ভেবে দেখুন স্যার, আমি পেট ফেটে মরে আছি আর সে সময় স্কুল পরিদর্শক স্যার ক্লাসে ঢুকলেন। ব্যাপারটা কেমন বিশ্রী হয়ে যাবে না? জি স্যার, আমারও তাই মনে হয়। পাশ থেকে রিমন উঠে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে স্যারকে কথাটা বলল। রশিদ স্যার রিমনের দিকে তাকিয়ে বললেন, তোরও তাই মনে হয়? জি স্যার। তোর আর কি মনে হয়? রিন্টুকে কিছুক্ষণ হাসতে দেওয়া উচিত। গভীর চোখে স্যার সবার দিকে তাকালেন। তারপর চেহারাটা স্বাভাবিক করে বললেন, তোরা কি বলিস, রিন্টুকে কি কিছুক্ষণ হাসতে দেওয়া উচিত? কেউ কোনো কথা বলল না। স্যার আবার সবার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে না। যারা রিন্টুকে হাসতে দেওয়ার পক্ষে তারা হাত তোল। ক্লাসের সবাই হাত তুলেছে, কেবল একজন ছাড়া। স্যার তার দিকে এগিয়ে গিয়ে বললেন, কিরে বাটলু, ক্লাসের সবাই হাত তুলেছে, তুই তুললি না কেন? ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে বাটলু বলল, রিন্টুকে হাসতে দেখলে আমার ভীষণ রাগ হয়। কেন? ওর মতো মিচকে শয়তান ক্লাসে আর একটিও নেই। স্যার রিন্টুর দিকে তাকিয়ে বললেন, কিরে, তুই বাটলুর সঙ্গে কি করেছিলি? ও তোকে শয়তান বলছে? আমি তো কিছু করিনি স্যার। মনে করে দেখ কিছু করেছিস কিনা। ও হ্যাঁ, মনে পড়েছে। একদিনও ক্লাসে নতুন একটা প্যান্ট পরে এসেছিল, কিন্তু প্যান্টটা সবাইকে এমনভাবে দেখাতে লাগলো যেন এরকম প্যান্ট পৃথিবীতে আর একটিও নেই। তাই প্রচণ্ড রাগ হয়েছিল। রাগ হয়ে কি করলি? মাথাটা এমনি চুলকাতে চুলকাতে রিন্টু বলল, স্যার বলবো? হ্যাঁ বল। এর জন্য আবার পিটুনি দেবেন না তো? না বল। বাটলুর এরকম ভাব দেখে দোকান থেকে আমরা কয়েকজন মিলে সুপার গ্লু কিনে এনেছিলাম। তারপর বাটলু ক্লাসের বেঞ্চিতে বসতেই চুপি চুপি ওর প্যান্ট আর বেঞ্চের সঙ্গে বেশ কিছু সুপার গ্লু লাগিয়ে দিয়েছিলাম। তারপর? স্যার চোখ দুটো বড় বড় করে ফেলছেন আবার। তারপর ওর প্যান্ট সহ আটকে গিয়েছিল বেঞ্চের সঙ্গে। তারপর? ক্লাস শেষ হওয়ার পর স্যার ক্লাস থেকে যখন বের হয়ে যান তখন সবাই উঠে দাঁড়াতে পেরেছিল, কিন্তু ও উঠতে পারেনি। তারপর? শেষে ব্লেড দিয়ে ওর প্যান্টটা কেটে ওকে বেঞ্চ থেকে ছাড়াতে হয়। তাহলে তো ওর? জি স্যার, প্যান্টটা কেটে ফেললে ও প্রায় ন্যাংটা হয়ে গিয়েছিল। বলিস কি? স্যার রিন্টুর দিক থেকে মুখ ফিরিয়ে বাটলুর দিকে তাকিয়ে বললেন,
তোর এত বড় কেলেঙ্কারি করলো আর তুই তো কিছুই বলিসনি আমাদের। বাটলু কিছু বলল না। কেন বলিসনি? বাটলু ভয়ে ভয়ে চোখে বলল, স্যার, বলতে আমি চেয়েছিলাম, কিন্তু ওদের গ্রুপের ভয়ে বলতে সাহস হয়নি। ওদের গ্রুপ? ওদের গ্রুপটা আবার কি? মিচকে শয়তান রিন্টু, চোখে চশমা পরা বুদ্ধিজীবী দোদুল, তোতলা রিমন, যেন কিছুই বোঝে না এরকম ছদ্মবেশী দীপ্র আর পাখি বিশারদ নুরুল মিলে ওরা একটা গ্রুপ করেছে স্যার। ওদের গ্রুপে একটা নামও আছে স্যার। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, কি ছদ্মবেশী দীপ্র? তোদের গ্রুপের নামটা কি বলতো? 5.com। ওরে বাবা, জব্বর নাম তো। জি স্যার। তা তোদের কাজটা কি? আসলে আমি কথাটা বলার আগেই রিন্টু বেশ শব্দ করে বলল, স্যার, এটা সিক্রেট ব্যাপার, বলা যাবে না। স্যার অবাক হয়ে রিন্টুর দিকে তাকিয়ে বললেন, তা তোদের সবার নামের আগে বাটলু একটা করে বিশেষণ লাগিয়ে দিয়েছে, তোদের কেমন লাগে তা শুনতে? মন্দ না, তবে স্যার আমরাও একটা নাম দিয়েছি ওকে। কি? প্যান্ট কাটা ন্যাংটা বাটলু। হাসতে গিয়েই স্যার হাসি থামিয়ে ফেললেন। তারপর বাটলুর দিকে তাকিয়ে বললেন, ওরা কি তোকে ভয় দেখিয়েছিল? জি স্যার। কি ভয় দেখিয়েছিল? বলেছিল আমি যদি এই ঘটনাটা স্যারদের বলে দিই, তাহলে ওরা পা থেকে মাথা পর্যন্ত সুপারগুলো মাখিয়ে একটা গাছের সঙ্গে নাকি আমাকে আটকে রাখবে, তারপর সারা গায়ে লাল পিঁপড়ে ছেড়ে দেবে। তাই নাকি? স্যার আরও একটু বাটলুর দিকে এগিয়ে গিয়ে বললেন, কাটা প্যান্ট নিয়ে যখন বাসায় গেলি তখন তোর বাবা মা কি বলছিল? মা কথাটা জিজ্ঞেস করতেই মাকে বলেছিলাম কুকুরে কামড়ে ছিঁড়ে নিয়ে গেছে। স্যার হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে তিনি রিন্টুর দিকে এগিয়ে গিয়ে বললেন, কিরে, বাটলুর কথা শুনে কেমন লাগছে? মনে মনে ভীষণ রেগে গেল রিন্টু, কিন্তু খুব শান্ত স্বরেও বলল, মন্দ না স্যার, ওর ভাগ্য ভালো কুকুর শুধু ওর প্যান্ট ছিঁড়ে নিয়ে গেছে, সত্যি সত্যি কামড় দেয়নি। এর পরের বার হয়তো কামড় দেবে, এমনকি ওর হাড় মাংস চিবিয়ে গুঁড়ো গুঁড়ো করে খেয়ে ফেলতে পারে। আচ্ছা, তোদের 5 জনের 4 জনকে দেখছি, আরেকজন কই? নুরুল এখনো আসেনি স্যার। মুখটা হাসি হাসি করে স্যারকে বললাম আমি। কেন? মাসে 2-1 দিন ও দেরি করে স্কুলে আসে। ও। স্যার রিন্টুর দিকে ফিরে তাকিয়ে বললেন, তা তোর কি এখনো হাসতে ইচ্ছা করছে? মাথা উঁচু নিচু করে ঝাঁকাতে ঝাঁকাতে রিন্টু বলল, জি স্যার, এভাবে চুপচাপ করে বসে থাকতে থাকতে নিজেকে গাছের মতো লাগছে, তাই হাসি পাচ্ছে স্যার। আমারও। পেছনের বেঞ্চ থেকে লুলু উঠে দাঁড়িয়ে বলল, বসে থাকতে থাকতে ওর তো গাছের মতো লাগছে, আর আমার লাগছে স্কুলের শহীদ মিনারের মতন, নো নড়াচড়া, নো চলাফেরা। নিজেকে শহীদ মিনারের সঙ্গে তুলনা করিস, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। স্যার লুলুর দিকে হাত উঁচু করে বললেন, তাহলে তো ভালোই হয়। রিন্টু স্যারের দিকে তাকালো। স্যার ও রিন্টুর দিকে ফিরে তাকিয়ে বললেন, মানে? ওর একটা দাঁত ব্যথা, ক্লাসে বসেই মুরগির বাচ্চার মতো চিচি করে শব্দ করছিল, তাই থাপ্পড় দিয়ে যদি আপনি ওর ওই দাঁতটা ফেলে দিতেন স্যার, তাহলে ওর উপকারী হতো। তাই নাকি রে লুলু, তোর নাকি দাঁতে ব্যথা? জি স্যার। ঠিক আছে, আপাতত বসে থাক, স্কুল পরিদর্শক সাহেব চলে যাওয়ার পর তুই বাসায় চলে যাস। জি স্যার। তা যা বলছিলাম, স্যার রিন্টুর দিকে তাকিয়ে বললেন, তোর তো এখনো হাসতে ইচ্ছা করছে না? জি স্যার। স্যার বেদ দিয়ে ইশারা করে বললেন, ঠিক আছে, তুই ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে দাঁড়া। রিন্টু ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে দাঁড়াতেই স্যার সবার দিকে তাকিয়ে বললেন, রিন্টু এখন হাসবে, তোরা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে থাক। সঙ্গে সঙ্গে ক্লাসের প্রায় সবাই রিন্টুর দিকে ফিরে বড় বড় করে তাকালো। কিছুক্ষণ চলে যায়, রিন্টু আর হাসে না। স্যার হঠাৎ ধমক দিয়ে বললেন, কিরে হাসছিস না কেন? মুখটা কাচুমাচু করে রিন্টু বলল, এখন হাসি আসছে না স্যার। কেন? সবাই কেমন যেন বানর দেখার মতো তাকিয়ে আছে, এর মাঝে কি হাসা যায়? তাহলে কি করবি? কি করব স্যার? পেছন থেকে বাটলু আবার দাঁড়িয়ে বলে, স্যার ওকে তাহলে কাঁদতে বলেন। দোদুল ঝট করে বাটলুর দিকে তাকালো। ওর পাওয়ারওয়ালা মোটা চশমার ভেতর দিয়ে ওর চোখ দুটো বিশাল বড় বড় দেখাচ্ছে।
মনে হচ্ছে চোখ দুটো বন্দুকের গুলির মতো ছুটে গিয়ে বাটলুর গায়ে গিয়ে লাগবে। বাটলু দোদুলের দিকে তাকাতেই দোদুল ফিসফিস করে বলল, আর একটা কথা বলবি তো, তোকে সুপার গ্লু দিয়ে গাছের সঙ্গে না, গাছের সবচেয়ে উঁচু ডালের সঙ্গে ঝোলাবো। রিন্টুর দিকে তাকিয়ে হাসতে হাসতে স্যার বললেন, এই রিন্টু, বাটলু কি বলল, কাঁদবি নাকি? না স্যার, কান্নাও আসছে না। তাহলে যা, সিটে গিয়ে বস। স্যার, সিটে গিয়ে যদি আবার হাসি আসে? তাহলে এইবার এই বেত দিয়ে তোর হাসিটা থামিয়ে দেব। স্যার হঠাৎ ঠোঁটে আঙ্গুল দিয়ে সবাইকে ইশারা করে বললেন, সবাই একদম চুপ, স্কুল পরিদর্শক সাহেব এসেছেন, লাইব্রেরি থেকে বের হয়ে উনি একদিকে আসছেন, সবাই চুপ। পাথরের মূর্তির মতো আমরা সবাই চুপ হয়ে বসলাম। রিন্টু হঠাৎ ফিক ফিক করে হেসে উঠল শব্দ করে। সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় বড় করে ফেললেন স্যার। তারপর দ্রুত রিন্টুর দিকে এগিয়ে আসতেই থেমে গেলেন তিনি। হেড স্যার আর স্কুল পরিদর্শক স্যার ক্লাসের ভেতরে ঢুকে পড়েছেন গম্ভীর মুখে। স্কুল পরিদর্শক স্যারকে দেখে আমাদের মন ভালো হয়ে গেল সবার। আমরা ভেবেছিলাম স্কুল পরিদর্শক হবেন বুড়ো মতো বেটে মতো কেউ, ইয়া মোটা হবে সে, ভুঁড়িওয়ালা টাক মাথা গোঁফ থাকবে তার, এবং চেহারা হবে 7 দিন ঘুম না হওয়া মানুষের চেহারার মতো, যাকে দেখলে দেহ থেকে আত্মা ছুটে যেতে চাইবে ভয়ে। কিন্তু আমাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। সাদা ধবধবে একটা শার্ট পরেছেন পরিদর্শক স্যার, টাই পরেছেন, সুন্দর প্যান্ট পরেছেন, আয়নার মতো একজোড়া জুতোও পরেছেন, মাথায় চুলগুলো সুন্দর করে আঁচড়ানো, বয়স মোটেই বেশি না, সিনেমার নায়কের মতো লাগছে তাকে। ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন পরিদর্শক স্যার, তার ডান পাশে হেড স্যার দাঁড়িয়ে আছেন, পেছনের দিকে বাঁ পাশে দাঁড়িয়ে আছেন রশিদ স্যার। সবার দিকে তাকিয়ে পরিদর্শক স্যার মিষ্টি হেসে বললেন, শুভ সকাল। সঙ্গে সঙ্গে আমরা সবাই বলে উঠলাম, শুভ সকাল। তোমরা সবাই ভালো আছো তো? পরিদর্শক স্যার একটু এগিয়ে এসে বললেন। আমরা সবাই আবার বলে উঠলাম, জি স্যার, ভালো আছি। পরিদর্শক স্যার বললেন, গুড। রিন্টু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, একটু মিথ্যা বলা হয়ে গেছে স্যার, আমরা সবাই ভালো আছি, কিন্তু একজন ভালো নেই। কে ভালো নেই? লুলুর দিকে হাত দিয়ে ইশারা করে রিন্টু বলল, লুলু ভালো নেই স্যার। পরিদর্শক স্যার লুলুর দিকে তাকিয়ে হেসে হেসে বললেন, তুমি ভালো নেই কেন লুলু? লুলু চি চি করে বলল, আমার দাঁতে ব্যথা স্যার। কেন? লুলু কিছু বলার আগেই রিন্টু আবার উঠে দাঁড়িয়ে বলল, ও প্রতিদিন দাঁত পরিষ্কার করে না তো, সেই জন্য। কথাটা কি সত্য লুলু? পরিদর্শক স্যার লুলুর দিকে হেসে হেসে তাকিয়ে বললেন। লুলু কোনো কথা বলল না, মাথা নিচু করে ফেলল সে। রিন্টু আবার বলল, জি স্যার, কথাটা সত্য। তুমি জানলে কি করে কথাটা সত্য? পরিদর্শক স্যার রিন্টুর দিকে তাকালেন। আমি জানি স্যার। তুমি কি সব জানতা? রিন্টু কিছুটা গম্ভীর হয়ে বলল, আমি অনেক কিছু জানি স্যার। পরিদর্শক স্যার হাসতে হাসতে বললেন, তাই নাকি? বলো তো আমি কেমন? এটা বলা খুব সহজ স্যার, আপনি আমাদের শত্রু না বন্ধু তা আমি এখনই বলে দিতে পারবো। পারবে? কিছুটা উৎসাহী হয়ে পরিদর্শক স্যার একটু এগিয়ে এসে বললেন, বলো তো আমি তোমাদের শত্রু না বন্ধু? যদি আপনি আমাদের কঠিন কঠিন প্রশ্ন করেন তাহলে আপনি আমাদের শত্রু, আর যদি সহজ সহজ প্রশ্ন করেন তাহলে আপনি আমাদের বন্ধু। চোখ দুটো বড় বড় করে ফেললেন পরিদর্শক স্যার। কিছুক্ষণ রিন্টুর দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি দেখি সব জানতা না, তোমার তো অনেক বুদ্ধিও আছে, তার মানে তুমি একজন বুদ্ধিজীবীও। তা বলতে পারেন। রিন্টু খুব স্বাভাবিকভাবে কথাটা বলে দোদুলের দিকে হাত ইশারা করে বলল, স্যার, আমাদের মধ্যে আরেক বুদ্ধিজীবী হলো দোদুল, আমরা ওকে ডাকি বুদ্ধিজীবী দোদুল বলে। দোদুলের দিকে তাকিয়ে পরিদর্শক স্যার বললেন, হ্যাঁ, দোদুলের চশমা পরা দেখে আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা দোদুল, সবাই যখন তোমাকে বুদ্ধিজীবী দোদুল ডাকে তখন তোমার কেমন লাগে? দোদুল উঠে দাঁড়িয়ে বলল, খারাপ লাগে না স্যার, তখন সত্যি সত্যি নিজেকে বুদ্ধিজীবী মনে হয়। বাটলু হঠাৎ প্রায় লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, স্যার, ওকে সবাই বুদ্ধিজীবী বলে ডাকলেও আসলে ওর মাথার ভিতরে সব শয়তানি বুদ্ধিতে ভরা।
তুমি জানলে কি করে? পরিদর্শক স্যার বাটলুর দিকে একটু এগিয়ে যেয়ে বললেন, ও তোমার সাথে কোনো শয়তানি করেছে নাকি? শুধু ও না স্যার, ওদের গ্রুপের সবাই। কি করেছিল ওরা? বাটলু মুখটা কাচুমাচু করে বলল, স্যার বলতে লজ্জা লাগছে। তাহলে আমি বলি? রিমন হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, একদিন ওর প্যান্টে। পরিদর্শক স্যার একটু শব্দ করে বললেন, তোমাকে তো বলতে বলা হয়নি, তুমি কি দোদুলের গ্রুপের? জি স্যার। রিমনের উত্তর দেওয়ার আগেই বাটলু বলল, জি স্যার, ও আরেক বুদ্ধিজীবী, শয়তান বুদ্ধিজীবী। তুমি বোধহয় ওদের গ্রুপের উপর খুব ক্ষেপে আছো। মাথা নিচু করে ফেলল বাটলু। তা দেখে পরিদর্শক স্যার কিছুটা শব্দ করে হাসতে হাসতে বললেন, তোমাদের বয়সে আমরাও এরকম করতাম। একটু বড় হলে এসব আর মনে থাকে না, তখন সবাই বন্ধু হয়ে যায়। পরিদর্শক স্যার একটু থেমে বললেন, তোমাদের সঙ্গে কথা বলে আমার ভালো লাগছে। এবার আমি তোমাদের কিছু প্রশ্ন করব। আচ্ছা বলো তো, লবণ বানান কি? রিমন দ্রুত হাত তুলে বলল, আমি পারবো স্যার। বলো। ল, ব আর দন্তন্য। হলো না স্যার। কেন হলো না? লবণ লিখতে দন্তান্ন না, মূর্ধন্য লাগে। রিন্টু পাশ থেকে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, স্যার মূর্ধন্য না লিখে দন্তান্ন লিখলে কি লবণের স্বাদ কমে যায়? না, সেটা যায় না। তাহলে দন্তান্ন লেখাই ভালো, অযথা মূর্ধন্য লিখে কি লাভ? এটা নিয়ম। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, বলো তো বছরের কোন দিনটি সবচেয়ে বড়? লুলু এবার উঠে দাঁড়িয়ে বলল, রোজার দিন স্যার। রোজার দিন? লুলু একটু সোজা হয়ে দাঁড়িয়ে বলল, জি স্যার, সারাদিন না খেয়ে থাকতে হয় তো, তাই দিন শেষই হতে চায় না, মনে হয় অনেক বড় দিন। আচ্ছা, এসব এখন থাক। আমি এবার অন্য ধরনের একটা প্রশ্ন করি। যদি তোমাদের মধ্যে কেউ আমার মতো স্কুল পরিদর্শক হও, তাহলে কোনো স্কুলে গিয়ে প্রথমে কি করবে? রিন্টু মাথা চুলকাতে চুলকাতে বলল, নির্ভয়ে বলবো স্যার। হ্যাঁ, নির্ভয়ে বলো। স্কুলে গিয়ে দু একটা ক্লাস ঘুরে আমার আগমন উপলক্ষে সেদিন স্কুলটা ছুটি দিয়ে দেব স্যার। হা হা করে হেসে উঠলেন পরিদর্শক স্যার। তারপর রিন্টুর দিকে তাকিয়ে হাসতে হাসতেই বললেন, আমিও আজ তোমাদের স্কুলটা ছুটি দেওয়ার জন্য হেডমাস্টার সাহেবকে অনুরোধ করব, যদি তোমরা আমার শেষ প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারো। স্কুল পরিদর্শক স্যার কি যেন ভাবলেন কিছুক্ষণ, তারপর বললেন, তোমাদের স্কুলে আজ আমি কেন এসেছি জানো? তোমাদের স্কুলে নতুন একটা বিল্ডিং হবে, সেখানে অনেক কিছু থাকবে। সেই বিল্ডিংয়ের জন্য অনেক টাকা দরকার। সরকারের পক্ষ থেকে সে টাকাগুলো দিতে এসেছি আমি। তার আগে একটা অঙ্ক দেব আমি তোমাদের। যদি কেউ এই অঙ্কটা পারো, তবেই টাকাগুলো দেব আমি। না পারলে আমাকে নতুন করে ভাবতে হবে টাকাগুলো দেব কি দেব না। বুকের ভিতরে ধুকধুক শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে। আমি দোদুলের দিকে তাকালাম। দোদুল তাকিয়ে আছে রিন্টুর দিকে। রিমন আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, পেটের ভেতরে কেমন যেন করে উঠল রে। কথাগুলো শুনে ফেলে বাটলুও ফিসফিস করে বলল, আমার পেটের ভেতরেও। রিন্টু আলতো করে বাটলুর মাথায় চাটি মেরে বলল, দেখিস কাপড় চোপড় আবার নষ্ট করে ফেলিস না। সারা ক্লাসরুম নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না, এমনকি সামান্য শব্দও হচ্ছে না। পেছন থেকে কে যেন দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল। আমরা সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি সামনের দিকে। স্কুল পরিদর্শক স্যার বললেন, ওকে, তোমরা রেডি? ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেলেন তিনি। তারপর বোর্ডের পাশে রাখা একটা চক তুলে নিয়ে তিনি কি যেন ভাবলেন। কিছুক্ষণ পর তিনি কালো বোর্ডের উপর সাদা চক দিয়ে স্পষ্টভাবে লিখলেন, 0.001 গুণ 1 সমান সমান কত। ঘুরে দাঁড়ালেন পরিদর্শক স্যার। মুচকি হেসে বললেন, এবার তোমাদের মধ্যে কোন ছেলে কিংবা মেয়ে এই অঙ্কটা পারবে? ক্লাসের অনেকেই মাথা নিচু করে ফেলল। আমি তাকিয়ে দেখি হেড স্যার ঘামছেন রশিদ স্যারও। হেড স্যারের সাদা পাঞ্জাবি ঘামে কেমন যেন ঘোলাটে হয়ে যাচ্ছে।
রশিদ স্যারের কপালের পাশ দিয়ে ফোঁটা ফোঁটা করে ঘাম নেমে আসছে নিচের দিকে। হাসি হাসি মুখটা গম্ভীর হয়ে গেল পরিদর্শক স্যারের। কিছুক্ষণ আগের তিনি আর এখনকার তিনি কোনো মিল নেই। তাকে দেখে এখন অনেক অচেনা মনে হচ্ছে কোনো দিন তাকে দেখিনি আমরা। আর তিনি যে খুব মিষ্টি করে হাসতে পারেন বিশ্বাস হচ্ছে না এখন এটাও। এখন আর তাকে বন্ধু মনে হচ্ছে না, সত্যি সত্যি তাকে শত্রু মনে হচ্ছে। পরিদর্শক স্যার গম্ভীর মুখে বললেন, কেউ পারবে না? ক্লাসরুমটা চুপচাপ হয়ে গেল আরও, যেন এখন কেউ নেই, কিংবা পাথরের মূর্তি হয়ে গেছে সবাই। আমি আর চোখে হেড স্যারের দিকে তাকালাম। স্যারের ফর্সা মুখটা লাল হয়ে গেছে। রশিদ স্যার মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। পরিদর্শক স্যার অধীর আগ্রহে তাকিয়ে আছেন আমাদের দিকে। হঠাৎ চটচট শব্দ করে কিছুটা দৌড়ে ক্লাসে ঢুকলো নুরুল। তারপর কোনো দিকে না তাকিয়ে পেছনের খালি বেঞ্চের দিকে এগিয়ে আসতেই পরিদর্শক স্যার কিছুটা ধমক দিয়ে বললেন, এই ছেলে। থমকে দাঁড়ালো নুরুল এবং চমকে পেছনে ফিরে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। কিছুক্ষণ সে কিছুই বুঝতে পারল না। স্কুলে যে একজন পরিদর্শক স্যার এসেছেন, সে পরিদর্শক স্যার যে এখন আমাদের ক্লাসে উপস্থিত, তিনি যে জগতের জটিল একটা অঙ্ক দিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন, নুরুল এসবের কিছুই জানে না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সে। পরিদর্শক স্যার আগের চেয়েও গম্ভীর হয়ে বললেন, ক্লাসে ঢুকতে হলে যে ক্লাস টিচারের অনুমতি নিতে হয় তা তুমি জানো? নুরুলের চোখ দুটো যেন অবাক বিস্ময়ে বের হয়ে আসবে। সে একবার হেড স্যারের দিকে তাকায়, একবার পরিদর্শক স্যারের দিকে তাকায়। তারপর প্রায় অস্পষ্ট স্বরে বলল, জানি স্যার। তাহলে অনুমতি নিলে না কেন? ক্লাসে আসতে দেরি হয়ে গেছে, ভয়ে তাই খেয়াল ছিল না। দেরি হলো কেন? বাবার জন্য ওষুধ আনতে গিয়েছিলাম। কি হয়েছে তোমার বাবার? কোমরে ব্যথা। কি করে হলো? গাছ থেকে পড়ে গিয়ে। ভীষণ আশ্চর্য হয়ে পরিদর্শক স্যার বললেন, পড়ে গিয়ে? কি করেন তোমার বাবা? নারকেল গাছের ডাল কাটেন, রসের জন্য শীতের দিনে খেজুর গাছ কাটেন। ও, তা ব্যথা কি খুব বেশি? জি। ওষুধ আনো কোথা থেকে? আমাদের পাশের গ্রামের এক কবিরাজের কাছ থেকে। আচ্ছা যাও, সিটে বসো। নুরুল একটু এগিয়ে আসতেই থেমে গেল। পরিদর্শক স্যার আবার ডাকলেন ওকে। নুরুল কাছে যেতেই পরিদর্শক স্যার বললেন, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। ব্ল্যাকবোর্ডের দিকে তাকালো নুরুল। কি দেখতে পাচ্ছ? একটা গুণ অঙ্ক আছে স্যার। পারবে করতে অঙ্কটা? অঙ্কটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল নুরুল। আমাদের বুকের ভেতরে কলজেটা লাফাতে শুরু করেছে। পেছনে বসে কে যেন আল্লাহ আল্লাহ করছে আস্তে আস্তে। অনেকে ভয়ে চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলেছে। আমার সারা শরীর কেঁপে উঠল। হাত দুটো একসঙ্গে করে চোখ দুটো আমিও বুজে ফেলেছি। আর সমস্ত মন প্রাণ দিয়ে মনে মনে আল্লাহকে বলছি, আল্লাহ তুমি নুরুলকে অঙ্কটা পারার বুদ্ধি দাও। ইংরেজিতে ও কাঁচা, কিন্তু আমাদের ক্লাসের সবচেয়ে ভালো অঙ্ক পারে ও। ওকে অঙ্কটা করার শক্তি দাও আল্লাহ। আল্লাহ, এই আমি কান ধরছি, গপুদের আমবাগানের আম আর কখনো চুরি করব না। শিলুদের পুকুরের মাছ চুপি চুপি আর ছিপ দিয়ে মারবো না। চঞ্চলদের টিনের ছাদে ঢিল দিয়ে আর ভূতের ভয় দেখাবো না। আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ, নুরুলকে বুদ্ধি দাও, অঙ্কটা পারার বুদ্ধি দাও আল্লাহ। চোখ দুটো খুলে আমি সামনের দিকে তাকালাম। নুরুলের মুখটা যেন একটু হেসে উঠল, কিন্তু ভালোভাবে তাকিয়ে দেখি না, ও হাসছে না। ওর মুখটা গম্ভীর, কিন্তু বেশ একটা ভাব নিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেল ও। পাশ থেকে একটা চক নিয়ে দ্রুত অঙ্কের সমাধানটা লিখে ফেলল ব্ল্যাকবোর্ডে। তারপর ফিরে এলো আগের জায়গায়। পরিদর্শক স্যার আরও গম্ভীর হয়ে বললেন, তুমি অঙ্কটা ঠিকভাবে করেছ? নুরুলও গম্ভীর মুখে বলল, জি স্যার। ভেবে বলো। আমি অঙ্কটা সঠিকভাবে করেছি স্যার। সঙ্গে সঙ্গে পরিদর্শক স্যার নুরুলকে জড়িয়ে ধরলেন। সারা মুখ হাসিতে ভরে গেল হেড স্যারের। রশিদ স্যার মাথা নিচু করে গর্বিত ভঙ্গিতে তাকিয়ে আছেন আমাদের দিকে, কিন্তু স্যারের চোখ দিয়ে পানি পড়ছে। তিনি কাঁদছেন হেড স্যারও। রুমাল দিয়ে ঘন ঘন চোখ মুছছেন তিনি। ক্লাসের সবার মুখ হাসিতে ভরে গেছে। হঠাৎ আমাদের ক্লাসের সবচেয়ে ঝগড়াটা মেয়ে পলি ডুকরে কেঁদে ফেলল। ফ্যাল ফ্যাল করে ও কাঁদছে আর ওড়না দিয়ে চোখ মুছছে।
কাজলের কালি দিয়ে ওর চোখ মুখ কালো হয়ে যাচ্ছে, সেদিকে ওর খেয়াল নেই। আনন্দে ক্লাসের সবাই হাসছে কাঁদছে। পরিদর্শক স্যার পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে নুরুলের হাতে দিয়ে বললেন, জীবনে আমি অনেক আনন্দ পেয়েছি, কিন্তু আজকের মতো এত আনন্দ আমি আর কখনো পাইনি। এ টাকা তোমার, তুমি যা ইচ্ছা তাই কিনে খাবে আজ। আচ্ছা, তোমার কি প্রাইভেট টিউটর আছে? নুরুল মাথায় এদিক ওদিক করে বলল, না স্যার। নুরুলের মাথায় হাত রেখে পরিদর্শক স্যার স্কুলে বিল্ডিং করার ঘোষণা দিলেন এবং হেড স্যারের সঙ্গে পরামর্শ করে 4 পিরিয়ড আগেই ছুটি দিয়ে দিলেন স্কুলটা। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম আমরা সবাই। আমি আর রিন্টু দ্রুত এগিয়ে গিয়ে নুরুলকে কাঁধে নিয়ে ক্লাসের বাইরে চলে এলাম। আমাদের সঙ্গে বের হয়ে এলো ক্লাসের অন্যরাও। এরই মধ্যে স্কুলের সব ক্লাসে খবরটা পৌঁছে গেছে। বের হয়ে এসেছে সেসব ক্লাসের ছাত্রছাত্রীরাও। সারা স্কুল মাঠ ভরে গেছে ছাত্রছাত্রীতে। সবাই নাচছে, চিৎকার করছে। দোদুল, রিমন, বাটলু, পলি, ছন্দা সবাই লাফাচ্ছে ইচ্ছা মতো। লুলুর দাঁতে ব্যথা কোথায় যেন চলে গেছে। ও চিৎকার করে কি একটা গান গাওয়ার চেষ্টা করছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কেবল মুরগির বাচ্চার মতো চিচি করে শব্দ হচ্ছে গলা দিয়ে। হঠাৎ কাঁধের ওপর থেকে নুরুল আমাকে আর রিন্টুকে বলল, ওই দেখ, হেড স্যারের রুমের সামনে তাকিয়ে দেখ। আমরা হেড স্যারের রুমের বারান্দার দিকে তাকালাম। আমাদের স্কুলের সবগুলো স্যার আর ম্যাডাম দাঁড়িয়ে আছেন সেখানে। আমাদের মতো তারাও অল্প অল্প হাত পা নেড়ে নাচছেন। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, ঘামে ভিজে গেছে সারা শরীর, ভিজে গেছে পাঞ্জাবির সবটুকুই, তবুও বেশ বড়সড় ভুঁড়ি নিয়ে আমাদের হেড স্যারও নাচছেন। মাথা নিচু করে সবার সঙ্গে আপন মনে নাচছেন। 5 জন দুষ্টু ছেলে উপন্যাসের প্রথম পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি আমাদের ইউটিউব চ্যানেলে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে গল্পটা শেয়ার করবেন। ধন্যবাদ।